আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভারতের মাথা ব্যথার নতুন একটা কারণ হয়ে গেছে এখন বাংলাদেশ বিমান বাহিনীর সাথে আমেরিকার বিমান বাহিনীর যৌথ মহড়া, যেটা বঙ্গোপসাগরের কাছাকাছি হচ্ছে উপকূলে। এদিকে লালমনিরহাট বিমানবন্দর ভারতের চোখ রাঙানি সত্য ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে উদ্বোধন করেছে এবং ওইখানে কার্যক্রম পূর্ণ ধরে চলছে। সেটা চীনের সহায়তায় চীন সেটা সেই বেসটা করার জন্য চীন এগিয়ে এসছে। এখন প্রত্যেকটা জায়গায় ভারতের কিন্তু এখন তার প্রতিপক্ষ তার প্রতিবেশী যে দেশগুলো সেগুলোকে সে শত্রু হিসেবে পাচ্ছে, সে বানিয়ে ফেলেছে শত্রু। কট্টরপন্থী মোদি হিন্দুত্ববাদী যে মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়েছে, সে একটি দেশের আবার প্রধানমন্ত্রী হয়। 1000-এর উপর মুসলিম হত্যা করেছে গুজরাটে, সেটা ভারতীয় পত্রপত্রিকার হিসাব অনুযায়ী। একটা মিথ্যুক এখন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জি, মোদি চোর, মোদির গদি চোর, বিজেপি চোর। রাহুল গান্ধীও একই কথা বলছে। এবং তিরুপতি বা সাউথের সুপারস্টার তিরুপতি বিজয় তো যুদ্ধের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদীর বিপক্ষে। তিরুপতি বিজয় বলছে যে সংখ্যালঘু মুসলমানদেরকে নির্যাতন করছে নরেন্দ্র মোদী, এই নির্যাতন সহ্য করা যাবে না সংখ্যালঘু মুসলমানদের উপর। সে চ্যালেঞ্জ দিয়েছেন নরেন্দ্র মোদীকে। তো সেখানে তার ব্যাপক জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তার কাছে নরেন্দ্র মোদী অনেকটা ম্লান হয়ে গেছে। তো দেখা যাচ্ছে এখন নরেন্দ্র মোদী যদি ইলেকশনে কারায়, এবং তার বয়স এখন কিন্তু 75 হয়ে গেছে। সাধারণত একটা নিয়ম হচ্ছে তাদের 75 বছর হলে রিটায়ারমেন্টে যাইতে হয়। সে যদি রিটায়ারমেন্টে না যায়, তারপরেও গণরোষে তার পতিত হবে। সে তার পতনটা বেশি দূরে না হয়, এই বছর 2025 সালে হবে না 2026 সালে প্রথম দিকে হয়ে যাবে তার পতন। প্রত্যেকটা জায়গায় সে এখন লাথি খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো মোদির পাছায় লাথি দিচ্ছে জুতা দিয়ে। এইদিকে পাকিস্তান দিল চক্রায় টাকা সৌদি আরবের সাথে এগ্রিমেন্ট করে। এই সৌদি আরব পাকিস্তানের ভারতের বড় শত্রু পাকিস্তানের সাথে সৌদি আরব এগ্রিমেন্টটা করে বুঝিয়ে দিল প্রয়োজনে তারা তাদের স্বার্থ রক্ষা করবে, কারণ নিরাপত্তার জন্য তারা পাকিস্তানের সাথে চলে এসছে। এবং পাকিস্তানের টাকা পয়সা দরকার, সৌদি আরব যথেষ্ট টাকা পয়সা। আর সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতা আমব্রেলার নিচে আশ্রয় নিয়েছে। এইভাবে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আসিফ, ওনাকে জিজ্ঞেস করেছে, উনি বলছে প্রয়োজন হলে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করা হবে। এটাতে এই ঘটনায় পুরোপুরি মিডিয়া এসে ভারসাম্য পুরো উলটপালট হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল, ভারত এই তিনটি দেশের প্রভাব মিডিয়া থেকে উবে গেছে অনেকটা। কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের 170টি করে নিউক্লিয়ার ওয়েপন আছে। এগুলো যদি ডেটোনেট করে, এগুলো যদি নিক্ষেপ করে, তাইলে দুনিয়া 80% দুনিয়া শেষ হয়ে যাবে। তো আমেরিকা যত বড় দেশ হবে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু আমেরিকা পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। আর পাকিস্তানের একটি ক্ষেপণাস্ত্র সাইন, নিউক্লিয়ার ওয়ার একটা সাইন, ইসরায়েলের মানচিত্র দুনিয়ার বুক থেকে মুছে দিতে পারে। ইসরায়েল নেভার ডিয়ার টু অ্যাটাক Middle East in Qatar or Saudi Arabia. Israel had to be think 1,000 times before attack. The days of Israel is very stronger now. It's not easy like before. পুরো মিডল ইস্টের টোটাল মিডল ইস্টের যে ভারসাম্যটা পরিবর্তন হয়ে গেছে, এবং পাকিস্তান হয়ে গেছে ওইখানে এখন নিরাপত্তার ঢাল। পাকিস্তানি সৈন্যরা আগে মক্কা শরীফ এবং মদেশে পাহারা দিতে, এখন হয়তো এমনও হবে পাকিস্তানের সৈন্যরা পুরো সৌদি আরব পাহারা দেওয়ার জন্য পাকিস্তান থেকে সৈন্য নিয়ে যাবে। পাকিস্তান তাদেরকে নিরাপত্তা দিচ্ছে
বোমার সহায়তায়। সৌদি সেটা চাইতেও পারে, সেটা চাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাকিস্তানকে নির্ভর করা যায়, নির্ভর করতে পারে, সৌদি নির্ভর করেছে আমেরিকাকে নির্ভর করে, যার কারণে সৌদি পাকিস্তানের সাথে ডিফেন্স ট্রিটি যেটা করেছে সেটাই পুরা ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারপর নেতানিয়াহুর ঘুমও কেড়ে নিয়েছে। নেতানিয়াহুর সে দাদাগিরি আর চলবে না, আমেরিকার দাদাগিরি আর চলবে না মিডল ইস্টে। একে একে যদি প্রত্যেকটা দেশ যদি পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ট্রিটি করে, যদি ডিফেন্স ট্রিটি করে, তাইলে আমেরিকার দাদাগিরি আর মিডল ইস্টে চলবে না। আসলে দেখা যাচ্ছে ভবিষ্যতের আবহাওয়াটা দেখা যাচ্ছে মুসলিম দেশগুলা একতাবদ্ধ হচ্ছে। মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন কংগ্রেসম্যান কার্ট এম ক্যাম্পবেল মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার দাবি তোলেন। তারই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। গতকাল মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে এই প্রস্তাব দেন তিনি। কার্ট এম ক্যাম্পবেল হচ্ছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী একজন সদস্য। তিনি বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাবটি সামনে আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মিয়ানমারের জান্তা বাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন, রাখাইনকে বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব সম্পূর্ণ অমূলক। রাখাইন কোনোদিনও বাংলাদেশের অংশ হতে পারে না। মিয়ানমার কোনো অবস্থাতেই তার ভূখণ্ড অন্যের হাতে তুলে দেবে না। এই সময় মিয়ানমারের এই সেনা মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ নিতে বিরত থাকার আহ্বান জানান। বর্তমানে মিয়ানমারের সামরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। দেশটির দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাতে জড়িয়ে থাকার কারণে দেশটি সেনা সংকটে ভুগছে। এমনকি শিশু কিশোরকে জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র চীনের প্রভাব মোকাবেলা করতে মিয়ানমারে উপস্থিতি বাড়াতে চাইছে। বাংলাদেশ বর্তমানে ১৩ লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে আছে, যেটি বাংলাদেশের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র যদি আরাকানে একটি নিরাপদ জোন সৃষ্টি করে, তাহলে সেখানে রোহিঙ্গাদের পাঠানোর সুযোগ সৃষ্টি হবে। মার্কিন ক্যাম্পবেল কংগ্রেসম্যান বলেন, মিয়ানমার যদি রোহিঙ্গাদের দায়িত্ব না নিতে পারে, তাহলে রাখাইনকে বাংলাদেশের সীমান্তে অন্তর্ভুক্ত করা যৌক্তিক দাবি, কারণ বাংলাদেশে নিপীড়িত রোহিঙ্গাদের দায়িত্ব নিচ্ছে। তার এই মন্তব্যের পর অনেকেই আশঙ্কা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি মিয়ানমারে হস্তক্ষেপ করতে পারে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ উন্নতি হতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের মধ্যে আরাকান ইস্যু নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানিয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র। ডক্টর খলিলুর রহমানের নির্দেশেই আরাকানে মানবিক করিডর খোলার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপের কারণে শেষ পর্যন্ত সরকার করিডর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। এর আগেও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী রাখাইনে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চীনের কমিউনিস্ট পার্টিকে সহযোগিতার আহ্বান জানান। সবকিছু মিলিয়ে বলাই যায়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাখাইন নিয়ে বেশ সক্রিয়ভাবে কাজ করছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতি ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে, কারণ ভারত কখনোই চায় না এই অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তার হোক। তারা বাংলাদেশকে নিজেদের করায়ত্তে পরিচালনা করতে চায়। এজন্য ভারতের কূটনৈতিক মহল জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ডিপ স্টেট সংযোগ হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু বর্তমান ইউনূস সরকার ভারসাম্যমূলক কূটনীতি গ্রহণ করেছে, যেখানে ভারতকে পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তিধর দেশগুলোর দিকে ঝুঁকে পড়ছে। আরাকান রাজ্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। মিয়ানমারের বর্তমান দখলকৃত আরাকান রাজ্য একসময় ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশও ছিল। আরাকানের সংস্কৃতি, ভাষা, ধর্ম সবকিছু বাংলাদেশের সঙ্গে মিল রয়েছে। বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হয়েছে পাকিস্তানের তৎকালীন নেতা মোহাম্মদ আলী জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে। ভারত ভাগের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে একীভূত হতে আরাকানের মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ 1946 সালে আরাকান মুসলিম লীগ নামে একটি দল গঠন করে।
কিন্তু 1947 সালে মিয়ানমারের বর্তমান নেত্রী অং সান সুচির পিতা তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল অং সান মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি অনুরোধ জানান। মোহাম্মদ আলী জিন্নাহ সেই প্রস্তাবে সাড়া দিলে ব্রিটিশরা দেশভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয়, আর সেই থেকেই আরাকানবাসী পরাধীনতার নতুন শেকলে আবদ্ধ হয়। জিন্নাহর ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি। যদিও সে সময় কিছু বাঙালি মুসলিম নেতা জিন্নাহর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু সে সময় যদি আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তাহলে বাংলাদেশকে আজ 13 লক্ষ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হতো না। সেই সঙ্গে বাংলাদেশের আয়তনও অনেক বেড়ে যেত। বঙ্গোপসাগরে বাংলাদেশের থাকত একচ্ছত্র নিয়ন্ত্রণ। বাংলাদেশ হতো এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোহিঙ্গারা ব্রিটিশদের হয়ে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। সে সময় ব্রিটিশরা দেশ ত্যাগের সময় রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক ঐতিহাসিকদের মতে জিন্নাহ যদি হিন্দু মুসলিম জাতীয়তার ভিত্তিতে রাষ্ট্র গঠনের প্রস্তাব না দিত তাহলে ব্রিটিশরা তাদের পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী আরাকানকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিত। এদিকে ব্রিটিশরাও আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চায়নি। এর কারণ ব্রিটিশরাও খুব ভালো করেই জানত 1500 কিলোমিটার দূরত্বে অবস্থিত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একসময় ভাগ হয়ে আলাদা দুটি রাষ্ট্র সৃষ্টি হবে। তখন যদি আরাকান পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিপুল খনিজ সম্পদে নিজেদের কবজায় নিয়ে নিতে পারবে। তাহলে দেশটি অনেক শক্তিশালী হয়ে যাবে। আর দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ শক্তিশালী হোক, এটা ব্রিটিশরা কখনো চায়নি। তাই তারা কৌশলে জিন্নাহর মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরাকানকে মিয়ানমারের অংশের সাথে জুড়ে দেয়। এরপর থেকে বার্মিজ সৈন্যরা নিয়মিতভাবে আরাকানে মুসলিমদের ওপর গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়ে আসছে। একসময় আরাকান ছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকেও অনেক সমৃদ্ধ একটি অঞ্চল। বাংলাদেশের চট্টগ্রামের অনেক মানুষ কাজের সন্ধানে আরাকানে যেত। সে সময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলিম উপাধি গ্রহণ করতেন। আরাকানের মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালিমার প্রতীক। আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।